সানামগবে হুলসা জোহার, সকলকেই সংগ্রামী অভিনন্দন। এখানে আজকের অনুষ্ঠানের সভাগঙ্কে এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি, আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যান্য এক্সিকিউটিভ মেম্বার যারা আছেন, মিতনচন্দ্র টুডু, আমাদের ধনঞ্জয় মুর্মু ডিডিগমকে, এবং আমাদের উকিল এবং এরই সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা এখানে উপস্থিত আছেন, এবং এই যে আজকের অনুষ্ঠানটা এত সুন্দর করে যারা আয়োজন করেছেন, আয়োজককর্তা, ওনাদেরকে আরেকবার আডি সারহাও আর হুলসা জোহার এবং অন্তরের শ্রদ্ধা জানাই। এবং আপনারা যারা এখানে দর্শক সনে উপস্থিত আছেন, সকল সদস্যবৃন্দ, অনেকে অভিভাবক আছেন, ছাত্রছাত্রী আছেন, আপনাদেরকেও অন্তরের ভালোবাসা এবং শ্রদ্ধা। তো ইতিমধ্যে আপনারা আমাদের অ্যাসোসিয়েশনের যে কি ফান্ডামেন্টাল কাজ বা কি ইস্যু, এই বিষয় নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তথা ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যিনি রাজ্য সভাপতি তিনি বললেন। তো প্রাইমারি জিনিসটা আমি এক লাইনে এইটুকু বলে রাখি যে অ্যাসোসিয়েশনটা হচ্ছে একান্তই নন প্রফিটেবল, নন রিলিজিয়াস এবং নন পলিটিক্যাল একটা অ্যাসোসিয়েশন, এবং অবশ্যই এই অ্যাসোসিয়েশনটা সরকারিভাবে আমরা এটাকে রেজিস্ট্রেশন করিয়েছি। তো এইগুলো বলার আগে আমি আর একটা সামান্য ইস্যু যেগুলো আছে সেগুলো হালকা টাচ করে যাচ্ছি। আমরা এর আগে অলরেডি 10ই অক্টোবর আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সুভিনিয়ার সেটা আমরা প্রকাশ করেছি, এবং অলরেডি বাঁকুড়ার পক্ষ থেকে যারা বিভিন্ন শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন বা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন, ওনাদেরকেও এইগুলো বিতরণের কাজ অলরেডি শুরু করেছি। তো এইখানেও আমাদের মধ্যে অসংখ্য সুভিনিয়ার আপনাদের জন্য এনেছি। তো আপনাদেরকে একটা অনুরোধ, এই সুভিনিয়ারের দাম আমরা 70 টাকা ধার্য করেছি। এই টাকার মূল্যটাকে আপনারা অ্যাসোসিয়েশনের প্রতি দানের হিসাবে যদি এটাকে যদি নেন, তাহলে অত্যন্ত আমরা বাধিত হব বা এই বিষয়টাকে খুবই সহজে এক্সপ্লেন করা যাবে। একটু আগেই আমাদের সামনে যিনি উপস্থিত ছিলেন, যে আমাদের আরেকজন অভিভাবক সম অমল সর্দারবাবু, উনি বললেন যে একটা অ্যাসোসিয়েশন চালাতে গেলে কিভাবে বিভিন্ন ধরনের খরচা হয় বা কি লাগে। তো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে সেটাও হচ্ছে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তো একেবারে প্রাথমিকভাবে যদি আমি শুরু করি, প্রথমে যে বিষয়টার জন্য আমাকে এখানে বলার জন্য অনুরোধ করা হলো যে অ্যাসোসিয়েশনটা কি এবং কেন। প্রাথমিকভাবে এটা বলে রাখি যে আমাদের আদিবাসীদের জন্য কাজ করার কিন্তু বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন আছে। এক্সিস্টিং অ্যাসোসিয়েশন হচ্ছে 200টারও উপরে। আমাদের মাহালি সমাজ থেকে এখানে উপস্থিত আছেন, কোঁড়া সমাজ থেকে উপস্থিত আছেন, ভূমি সমাজ থেকে উপস্থিত আছেন, মাঝি পারগানা মহল থেকে উপস্থিত আছেন। এছাড়া বিভিন্ন আমাদের আদিবাসীদের, এন্টায়ার আদিবাসীদের উন্নতিকল্পে আমাদের মানে টিচার্স অ্যাসোসিয়েশন আছেন, ডক্টরস অ্যাসোসিয়েশন আছেন, মানে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আছেন, রাইটার্স অ্যাসোসিয়েশন আছেন, এবং ওনারা বিভিন্ন ইস্যুতে কাজ করছেন আদিবাসীদের জন্য। কোনো ইস্যুই কিন্তু ছোট নয়, কোনো ইস্যুই আদিবাসীদের ছোট কিন্তু নয়, প্রত্যেকটা ইস্যুরই ইন্ডিভিজুয়াল আলাদা দাম আছে। তো এই ইস্যুটা বেসিক্যালি হচ্ছে আদিবাসীদের জন্য যে সংরক্ষিত যে আমাদের ধারা বা যে আমাদের অধিকার, সেটা যেন প্রকৃত আদিবাসীরাই পায়, সেই বিষয়টিকে নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই অ্যাসোসিয়েশন। তো এটাও বলা যেতে পারে যে এতগুলো অ্যাসোসিয়েশন, আপনি বলছেন যে অলরেডি 200খানা অ্যাসোসিয়েশন, তো 200র আরও প্লাস আরেকটা অ্যাসোসিয়েশনের দরকার কেন হলো? তো আমি এইখানেই এই বাঁকুড়া খ্রিস্টান কলেজের এক স্টুডেন্ট ছিলাম, 2004-05 এই সময়ের সেশনের স্টুডেন্ট। তো সেই সময়কার আমি যখন স্টুডেন্ট ছিলাম, বিভিন্ন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যে ভর্তির লিস্ট, সেই বিষয়গুলোতে আমি যখন লক্ষ্য করি, ওই সময় কিছু কিছু সংখ্যক ডিপার্টমেন্টে দেখি এসটি তালিকার মধ্যে পদবি আছে কারো মাহাতো, কারো আছে মণ্ডল, কারো আছে দাস, কারো আছে ভৌমিক, ইত্যাদি ইত্যাদি।
তো সেই সময় আমি মানে স্টুডেন্ট ছিলাম, আমার মনে এই বিষয়টা লেগেছিল যে এই যাদবপুর ইউনিভার্সিটির মতো, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতো, সেন্ট জেভিয়ার্সের মতো জায়গা, বা আরও যে আমাদের নামি দামি বিভিন্ন ধরনের এই আমাদের বাঁকুড়া খ্রিস্টান কলেজ হোক, সম্মিলনী হোক, বা আমাদের আরও যে সমস্ত আশেপাশের যে কলেজ বা মেডিকেল হোক, টিচার্স ট্রেনিং হোক, এইগুলোতে কিন্তু হচ্ছে। তো এতগুলো যে এক্সিস্টিং অ্যাসোসিয়েশন আছে, কেউ না কেউ এই ইস্যু নিয়ে লড়াই করবেন। এবারে ওই 2005-06 থেকে এতগুলো বছর কাটলো, দিয়ে পরে যখন এর আগে আমি এখন আছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রানীগঞ্জ টিডিবি কলেজে আছি, এর পূর্বে আমি জেলা স্কুলে ছিলাম, তখনও আমি এটা লক্ষ্য করছিলাম যে পাবলিক সার্ভিস কমিশনের যত ধরনের সেক্টর আছে, সেটা ফুড হোক, ফায়ার ব্রিগেড হোক, কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক, যাই হোক, এসটিদের তালিকায় রেকমেন্ডেড হতে দেখা যাচ্ছে সেই কিছু আদিবাসী পদবীধারী ব্যক্তিবর্গদের। তো বিষয়টা অত্যন্ত ডিস্টার্বিং ছিল। যখনই কোনো আদিবাসী পদবীধারী চাকরি পাচ্ছে, মানে সেখানে একজন যে জেনুইন প্রকৃত আদিবাসী যার চাকরি পাওয়ার কথা ছিল, সে ওই পোস্টটা হারাচ্ছেন। এইভাবে তো এক বছরে তো অনেকগুলো পাবলিক সার্ভিস কমিশন, অনেকগুলো কলেজ সার্ভিস কমিশন, বা অনেকগুলো মানে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি এসএসসি থেকে শুরু করে এইগুলো পিডব্লিউডি ইত্যাদি ইত্যাদি চাকরির পরীক্ষাতে কিন্তু এগুলো হচ্ছে। এ মতো অবস্থায় সোশ্যাল মিডিয়াতে হোক, বিভিন্ন পত্রপত্রিকাতে হোক, একাধারে আমিও লেখালেখি করছিলাম, আমাদের বালকরামবাবু লেখালেখি করছিলেন, মানে মিতনবাবু বা আরও অন্যান্য যারা আছেন, ঠিক আছে, মাহালিবাবু ছিলেন, আমরা লেখালেখি করতাম এবং দেখতাম জনতার বিপুল সাড়া। তো এটা আমি 2019 সাল নাগাদ আমি এই জাতীয় কথাবার্তা বলছি। তো এই বিষয়ে আশাবাদী ছিলাম যে এই বিষয়টা যখন এতখানি শেয়ার হচ্ছে, নিশ্চয়ই কোনো না কোনো জনপ্রতিনিধি, কোনো না কোনো অ্যাসোসিয়েশন এই বিষয়টিকে নজরে আনছেন যে এটা যে সমস্যা এবং এটা একেবারে জেনুইন সমস্যা। তো আমরা নিজেদের মধ্যেও আলোচনা করতাম যে এই বিষয়টা যে এই রকম হচ্ছে, তো এইটা কি এই আমাদের আদিবাসী মানুষ বা যারা বিচক্ষণ মানুষ আছে তারা শুধুমাত্র শেয়ার করে যাবেন এবং নিজেদের ক্ষোভ সোশ্যাল মিডিয়াতে উগরে যাবেন, নাকি এর কিছু বিহিত হবে? বালকরামবাবু এখানে, রাজেনবাবু উপস্থিত আছেন, ধনঞ্জয়বাবু উপস্থিত আছেন, মিতনবাবু আছেন। আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে এটা কি করা যেতে পারে, এটার সলিউশনটা কি। এই অ্যাসোসিয়েশন গড়ার বিপক্ষেই আমি মত দিয়েছিলাম যে অলরেডি 200টা এক্সিস্টিং অ্যাসোসিয়েশন আছে, তার উপরে আরেকটা অ্যাসোসিয়েশন লাভটা কি? সেই তো আদিবাসীদেরকে নিয়েই করব। যারা এখন অন্য অ্যাসোসিয়েশনে আছে ওনারাই তো আমাদের অ্যাসোসিয়েশনে আসবে। সবাই আদিবাসী মাত্রই আমরা ভাই বা বোন। তো এইটা একটা বিষয় ছিল যে বিভিন্নভাবে শেয়ার হচ্ছে, লেখালেখি হচ্ছে, কিন্তু এইটার ইম্প্যাক্ট একেবারে কোথাও নজরে পড়ছে না। বিশেষত যারা আমাদের জনপ্রতিনিধি আছে, কেউ এই বিষয়ে মুখ খুলছেন না। এবারে এই বিষয়টা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছিল। তো সেইখান থেকেই আমাদের মাথার মধ্যে এই বিষয় আসে যে বিভিন্ন অ্যাসোসিয়েশন তো বিভিন্ন মানে ইস্যু নিয়ে কাজ করছেন। আমাদের আদিবাসীদের এমন একটা ইস্যু আছে যে ইস্যুতে কোনো আদিবাসী গ্রামে কোনো ধরনের সমস্যা নেই। পানীয় জলের সমস্যা বলুন, আপনি রাস্তাঘাটের সমস্যা বলুন, স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা বলুন, পঞ্চায়েত থেকে যে সমস্ত জিনিসপত্র আসার কথা প্রত্যেকটা গ্রামবাসীদেরকে সঠিকভাবে মানে বিতরণের কথা বলুন, ইচ অ্যান্ড এভরিথিং। এমন কোনো বিষয় আছে কি যেটা আদিবাসীদের কোনো সমস্যা নয়? এমন কোনো আদিবাসীদের গ্রাম আছে যেখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, খুব সুন্দর একদম বিন্দাস সমস্ত কিছু ঠিকঠাক যাচ্ছে? আদিবাসীদের ইচ অ্যান্ড এভরিথিং, এভরি কাজে আন্দোলনের ভায়া এগোতে হচ্ছে। আমাদেরকে বাধ্য করা হয়েছে যে আন্দোলন ছাড়া আদিবাসীদের পানীয় জলও দেওয়া হবে না। হাজার হাজার আদিবাসী গ্রাম আছে যে গ্রামগুলোতে পানীয় জলের মধ্যে পরিষ্কার হচ্ছে, কেঁচো বেরোয়, কেন্ন বেরোয়, পোকা বেরোয়, জলের অবস্থা হচ্ছে একদম মানে ঘোলা খড় ধোয়া জলের থেকেও অধম। সেই জল বাধ্য হয়ে আদিবাসীরা পান করছেন। তো আমি এটা একটা বিষয় বললাম যে আদিবাসীদের বর্তমান সিচুয়েশানটা কি। তো এত এবং জল, জঙ্গল, জমিন ইত্যাদি ইস্যু নিয়ে আদিবাসীরা কাজ করছেন, অ্যাসোসিয়েশনও কাজ করছেন। তো আমাদের এটা মনে হলো যে
যেহেতু যে কোনো মানুষ, যে কোনো রাষ্ট্র বা এটা আদিবাসীদের ক্ষেত্র খাটে, উন্নতি কল্পে প্রধান যে বিষয় এটা হচ্ছে এডুকেশন। এটা হচ্ছে এডুকেশন। তো ওটা সাঁওতালিদের জন্য সাঁওতালি মিডিয়াম এডুকেশন হোক, কোঁড়াদের জন্য তাদের কুড়ুক ভাষার এডুকেশন হোক, মাহালিদের জন্য মাহালি ভাষার এডুকেশন হোক। একটু আগে যিনি বললেন এই সর্দারবাবু যে মাতৃভাষায় শিক্ষা, তো মাতৃভাষায় শিক্ষা হোক বা এমনি ইন জেনারেল যেটা আমাদের রাজভাষা হোক, মানে বাংলা ভাষা হোক, ইংরেজি ভাষা হোক, হিন্দি ভাষা হোক, এই যে শিক্ষার বিষয়টা, শিক্ষার বিষয়টাই তো অলরেডি যেখানে আদিবাসীদের পাওয়ার কথা সেইখানেই তো আসতে দেওয়া হচ্ছে না। ধরে নিন বাঁকুড়া খ্রিস্টান কলেজ হোক, সম্মিলনী হোক, আমাদের সারদামণি হোক, বা আমাদের মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হোক, বা নার্সিংয়ের ক্ষেত্র হোক, সেইখানেই তো যেখানে আদিবাসীদের পাওয়ার কথা সেইখানে হচ্ছে যারা আদিবাসী তারাই যাচ্ছে। তো যারা বেস্ট এডুকেশন অ্যাভেল করছে তারাই তো পরবর্তী ক্ষেত্রে চাকরি প্রার্থী হবে, তারাই তো চাকরিতে আবার ফর্ম ফিল আপ করবে, তারাই তো স্কুলের শিক্ষক হবে, তারাই কলেজের শিক্ষক হবে, তারাই হচ্ছে ভালো ডাক্তার বা নার্স হবে। ডাক্তার, নার্স, স্কুল শিক্ষক, পুলিশ ইত্যাদি তো আর আকাশ থেকে বা অন্য কোনো গ্রহ থেকে আসবে না। যারা এই আমাদের সমাজের ব্যক্তি, যারা বর্তমানে স্টুডেন্ট, তারাই তো সেই জায়গাতে যাবে। তো প্রাইমারি পর্যায়ে যে জায়গায় যে মেডিকেল কলেজ অ্যাভেল করার কথা, যে আদিবাসী স্টুডেন্ট তার বাড়ির সামনের বেস্ট কলেজের বেস্ট অনার্সটা পাওয়ার কথা ছিল, সেটা তো হচ্ছে না। এবার তাকে কম্পারেটিভলি কমা কোনো কলেজ বা ইউনিভার্সিটির দূরবর্তী কোনো জায়গাতে গিয়ে তাকে অ্যাডমিশন নিতে হচ্ছে। তো প্রথমেই তো সে বেস্ট এডুকেশন কোয়ালিটি থেকে সে বঞ্চিত হয়ে গেল। যখনই সে বেস্ট এডুকেশন কোয়ালিটি থেকে যখনই সে বঞ্চিত হলো, আমরা বেস্ট স্টুডেন্ট বা বেস্ট মানুষ আমরা প্রডিউস করতে পারছি না, যথারীতি চাকরির ক্ষেত্রেও আমরা পিছিয়ে যাব। তো এই বিষয়টা যাতে না হয়, এবং এইটা যেহেতু ওই রিজার্ভেশনের ইস্যু দিয়েই উঠছে, একটা কোনো বন্দ্যোপাধ্যায় পদবীধারী কোনো ব্রাহ্মণ লোকের পৈতেও যদি থাকে, তার কাছে যদি এসডিও স্যারের ইস্যুড কোনো এসটি সার্টিফিকেট যদি থাকে, আপনি তাকে কিছু করতে পারবেন না। উনি কিন্তু অফিসিয়ালি এবং ভারতের সংবিধান যা বলছে সেই অনুসারে সে হচ্ছে এসটি, এবং সে এসটি ক্যাটাগরিতে সে স্কুল হোক, কলেজ হোক, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, প্যারামেডিকেল হোক, যে কোনো জায়গাতে সে চান্সও পাবে এবং চাকরিও করবে। এবারে অন্য প্রসঙ্গ যে সে আদতে এসটি কিনা এবং তার এসটি সার্টিফিকেটটা ভ্যালিড কিনা, বা ওই এসটি সার্টিফিকেটটাকে ক্যান্সেল করা যাবে কিনা। তো এই বিষয়টি নিয়েই হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন। একটু আগে এই প্রসঙ্গ উঠলো যে আমাদের অ্যাসোসিয়েশনটা আদতেও এই অবধি কতখানি সাফল্য লাভ করেছে। দেখুন, যে বিষয়টা হচ্ছে বিগত এত বছর ধরে চলে আসছে, আপনারা যারা গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করেছেন, আপনারা দেখবেন যে কোনো সরকারই আদিবাসীদের প্রতি আন্তরিক নন। এই বিষয়টা যখন সেই একদম ভারত স্বাধীনের পরে যখন কংগ্রেসের হাত ধরে আমরা উঠছি, সেই সময় থেকেই শুরু হচ্ছে যে যারা এই মাহাতো হোক, মণ্ডল হোক, দাস হোক, তারা বিভিন্ন ধরনের সাবকাস্ট দুম করে চেঞ্জ করে এসটি সার্টিফিকেট নিচ্ছেন। তারপরে সরকার আসছে, আবার তারপরে সরকার আসছে, কোনো সরকারই আদিবাসীদের নিয়ে আন্তরিক নন। বর্তমানেও যারা বিরোধী আছে, যারা রাষ্ট্রশক্তি আছে, কেউই আদিবাসীদের এই ইস্যু নিয়ে একটা কথা বলতে নারাজ। আপনি রাষ্ট্র বলুন আর বিরোধী বলুন, শাসক পক্ষ বলুন, বিরোধী পক্ষ বলুন, এ পক্ষ বলুন, ও পক্ষ বলুন, কোনো জনপ্রতিনিধি এই বিষয়ে একটা কথা বলতে নারাজ। শীতকালীন অধিবেশন অলরেডি শুরু হয়েছে। আপনাদের কাছে আভাস আছে কি, বা আপনাদের কাছে খোঁজখবর আছে যে এই ফেক এসটি সার্টিফিকেট ইস্যু নিয়ে কেউ কোনো কিছু বলবেন? বাঁকুড়ার জেলা সভাধিপতি মহাশয় তো আদিবাসীদেরকেই চ্যালেঞ্জ করছেন, এই আপনারা ফেক 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 করে চিৎকার করছেন, আদিবাসীদের মাথা খারাপ। উনি ঠিক পজিশনে আছেন। আপনি যদি বলছেন যে ফেক এসটি সার্টিফিকেটের অস্তিত্ব আছে, তাহলে আপনি ওনার কাছে যাবতীয় ডকুমেন্টস আনবেন। ওনাকে সোশ্যাল মিডিয়ার ভায়া খোলা চ্যালেঞ্জ জানানো হয়েছিল, উনি আসেননি। ওনার আসার সেই মুরদও নেই, সেই ধকও নেই। আমাদের কাছে যাবতীয় যে উনি বলছেন যে ডকুমেন্টস, সেই ল্যান্ডিড সহ 50টারও বেশি আজকে আমরা ডকুমেন্টস এখানে এনেছি। অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ার ভায়া এই তথ্যটা ওনার কাছে যাক। তো না জনপ্রতিনিধি,
না আমাদের হয়ে যারা কথা বলার লোক কেউই এই ইস্যু নিয়ে কথা বলছেন না, অথচ এই ইস্যুটা একটা জেনুইন সমস্যা। বর্তমানে আমরা দেখলাম যে আমরা মানে সোশ্যাল মিডিয়াতে মার একটা পোস্ট শেয়ার হলো যে 300টারও বেশি যে এই আপার প্রাইমারি আর এসএসসিতে যারা আদিবাসীদের নাম দেখা যাচ্ছে। শেয়ার করে হবে কি? শুধুমাত্র শেয়ার করে হবে কি? আমরা যদি টু দ্য পয়েন্ট যদি নক না করি তাহলে শেয়ার করে হবে কি? এটা জাস্ট 1 বছর আগেকার আমাদের এই লকডাউনের সিচুয়েশনে আমরা চিন্তা করলাম যে একটা অ্যাসোসিয়েশনের দরকার আছে। সেইখান থেকে আমরা এইটার মানে রেজিস্ট্রেশন করলাম। ডিসেম্বর মাসের 21 তারিখে আমরা এটার রেজিস্ট্রেশন হলো বা এটার মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা পেলাম। এইখানে দেখুন স্পষ্ট ভাষায় এইখানটাই লেখা আছে রেজিস্ট্রেশন নম্বর S0015661 অফ 2020-2021। তো এইখান থেকে অ্যাসোসিয়েশনটা আর একটু এগোলো। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার আগেই আমরা যতগুলো জেলাতে আমরা কমিটি ফরমেশন গড়তে পেরেছিলাম, আমরা বিভিন্ন জেলার পক্ষ থেকে ডিএম এসডিওকে আমরা মেমোরেন্ডাম দিলাম। এরপরে আমাদের অ্যাসোসিয়েশনের নামে প্যান কার্ড হলো এবং অ্যাকাউন্ট নম্বর করলাম মার্চ মাসে 2021-এ। মার্চ মাস থেকে এই সবে ডিসেম্বর মাস চলছে। অলরেডি আমরা এইটুকু করতে পেরেছি যে অগাস্ট মাসের 22 তারিখ নাগাদ যে ট্রাইবস অ্যাডভাইজারি কমিটিতে যে মিটিংটা হয়েছিল ট্রাইবালদেরকে নিয়ে, সেইখানে কিন্তু আমাদের যারা কিছু মন্ত্রী যারা কিছুটা হলেও আদিবাসীদের জন্য চিন্তা করেন, যেমন এই বীরভা হাঁসদা বা সন্ধ্যারানী টুডু বা আরও যারা এই এক্কা স্যার মানে মনোজ টিগ্গা ইত্যাদি যারা আছেন, এনারা এই ইস্যুটা নিয়ে মানে আওয়াজ তুলেছিলেন। তো এই বিষয়টা শুনে আমাদের মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে এই বিষয়টিকে নিয়ে তদন্ত গড়া হবে এবং বিগত মানে 3.5 মাস ধরে এই বিষয়টা সেই তদন্তের নামে ঠান্ডা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর কোনো খবর নেই। তো আমাদের পুরোপুরি এই বিষয়টা বুঝে নিতে হবে যে আদিবাসীদের লড়াইয়ের জন্য কেউ কোনোদিনও আসবে না। আমাদের অনেক বছর আগে আমাদের সান্তালদের অলগুরু বলে দিয়ে গেছেন, আমা ওরা লাগি আমা দুয়ের লাগি আম গেম নিলাম, যাহাই তো বাই নিলায় আম গেম নিলাম। আপনাকেই দেখতে হবে, কেউ আসবে না, কোনো এনজিও কোনো জনপ্রতিনিধি কেউ আপনাদের হয়ে আসবে না, এটা আপনাকেই বুঝতে হবে। এবং বালকরামবাবু বললেন যে এইখানে কোনো প্রফিট বা কোনো পোস্ট এই ইত্যাদি মানে কোনো বিষয় নেই। আজ আমি এইখানে এসে আপনাদেরকে উদ্বুদ্ধ করছি বা এই বিষয়ে কাজ করছি, নেক্সট বছর আপনাদের পক্ষ থেকে একজন কেউ আসবেন। এইখানে আসার কোনো বিশেষ ক্রাইটেরিয়া নেই। কেউ বলেন যে এইখানে আসার বিশেষ কোনো ক্রাইটেরিয়া আছে? আপনাকে শুধু এই বিষয়ে আন্তরিক হতে হবে, সৎ হতে হবে এবং 18 বছরের উপরে কোনো আদিবাসী মানুষ হতে হবে, পশ্চিমবঙ্গের কোনো অধিবাসী হতে হবে। এইটুকু ক্রাইটেরিয়া নিয়েই আমরা এগোচ্ছি। তো বিভিন্ন জেলা থেকে আমরা করলাম। তো আমার কাছে একটা এই কলেজ সার্ভিস কমিশনের একটা লিস্ট ছিল, যে লিস্ট বলছি যে কতখানি ভয়ঙ্কর। আমি যেহেতু নিজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি, এই 2015-র অ্যাডভার্টাইজমেন্টেই ছিলাম। এই কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং লাইব্রেরিয়ানের পোস্টে বোটানির লিস্টে যার নাম রেকমেন্ডেড হয়েছেন বা যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে চাকরি পেয়েছেন, উনি হলেন মোহাম্মদ মেহেদি হোসেন। তারপরে হিন্দি ডিপার্টমেন্টে আছেন পুষা কুমারী, মান্তুন কুমারী সাউ, নিতু কুমারী সাউ, পাপিয়া সাউ। লাইব্রেরিয়ান পোস্টে রেকমেন্ডেড হয়েছেন এবং চাকরি করছেন রাজীব রয়। সংস্কৃতে যোগমায়া রয়, প্রসেনজিৎ পটুয়া। কম্পিউটার সায়েন্সে বিশ্বজিৎ প্রসাদ। জিওগ্রাফিতে প্রণবপতি কর্মকার, আমল মাহাতো। কেমিস্ট্রিতে সুতনুকা কুমারী গিরি। এডুকেশন ডিপার্টমেন্টে রিয়া বড়ুয়া এবং দেবব্রত মণ্ডল এবং সোশিওলজি বিভাগে তবসুম রুকসানা। এইভাবে এই রুকসানা, হোসেন, মাহাতো, মণ্ডল, রায়, পটুয়া এইভাবে কলেজ স্কুলে যাচ্ছে। এটা আমার কাছে একটা লিস্ট, যাতে বুঝতে সুবিধা হয় এইটার জন্য একটা লিস্ট আমি বললাম। তো এই জাতীয় ঘটনা ঘটছে। তো এইটার জন্য আমি যেটা বারবার বলছি যে আমাদের সংঘবদ্ধ হয়ে লড়ার প্রয়োজন আছে।
সকল আদিবাসী সম্প্রদায়েরই একজোট হয়ে লড়ার প্রয়োজন আছে। এবং আমি প্রথমেই বললাম যে বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে আছেন। আমি এইটাও আপনাদের সকলের কাছে, যারা আপনারা প্রতিনিধি হিসাবে আছেন বা অন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বা সাধারণ ব্যক্তি হিসাবে আছেন, আমার বলার বক্তব্য হচ্ছে এই বিষয়টা আমরা যারা পশ্চিমবঙ্গের এনলিস্টেড 40টা আদিবাসী আছি, আমাদের প্রত্যেকের এই আন্দোলন, এইটা বিশেষ কোনো অ্যাসোসিয়েশনের, বিশেষ কোনো সম্প্রদায়ের মানুষের লড়াই নয়। কখনো কখনো মানে আমার কানে এসছে বা আমাদের কানে আসে যে আপনারা এই বিষয়ে যদি আসেন তাহলে আমরা আপনাদের ইস্যুতে লড়াই করব। এটা আমাদের ইস্যু নয়। আপনি যিনি বলছেন, আপনারও কেউ পরিবারের কেউ হচ্ছে সেই এসটি সার্টিফিকেট নিয়ে কোথাও এখন স্কুলে আছে বা কোথাও কলেজে ভর্তি হবে, কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, চাকরি পাবে। আপনিও সেই এসটি সার্টিফিকেটের দৌলতে কখনো না কখনো মানে বেস্ট এডুকেশন কোয়ালিটি অ্যাভেল করেছিলেন বা আমাদের আদিবাসীরা করছেন। কাজেই এটা বিশেষ একটা অ্যাসোসিয়েশনের লড়াই নয়। এমন যদি আপনাদের মনের মধ্যে যদি শঙ্কা থাকে যে এই অ্যাসোসিয়েশন থেকেই হবে, অন্য কোনো অ্যাসোসিয়েশন থেকে হবে না, পরিষ্কার কথা, আপনাদের যদি এই রকম মনে হয়, আপনারা আপনাদের মতো করে লড়াই করুন, কিন্তু লড়াই করুন। এই ইস্যুতে লড়াই করার দরকার আছে এবং সংঘবদ্ধ হিসাবেই লড়াই করার দরকার আছে। এইখানে আজকের যে আলোচনাটা, এটা পুরুলিয়া এবং বাঁকুড়া যৌথ সম্মিলিতভাবে হয়েছে। পুরুলিয়াতে যে কিছুদিন আগে রঘুনাথপুর এসডিওর কাছে যাওয়া হয়েছিল, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বের সাথে জানাচ্ছি পুরুলিয়ার যাবতীয় যতগুলো অ্যাসোসিয়েশন ছিল সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চূড়ান্ত সাহায্য আমরা পেয়েছি। ওটার জন্য আপনাদেরকে আরেকবার আড়ি সারাও জানাচ্ছি। এবং এই বিষয়টা দরকার আছে। এবং যে জেলা শাখাগুলো থেকে কোনো ধরনের রিভিজিট হচ্ছে না, বালকরাম বাবু এখানে বললেন রিভিজিটের দরকার আছে। আপনারা আন্দোলন না করলে কোনো অবস্থাতেই আমাদের অধিকার পাওয়া যাবে না। যেখানে আমাদের রাষ্ট্র, যেখানে আমাদের জনপ্রতিনিধি বিশুদ্ধ পানীয় জল আমাদেরকে দিতে নারাজ, সেখানে আমাদের সাংবিধানিক অধিকার আপনারা বিনা লড়াইয়ে, বিনা আন্দোলনে দেবেন, এটা তো আশা করা অন্যায়, পাপ। আপনি যদি এটা আশা করেন যে জনপ্রতিনিধিরা বিনা আন্দোলনে আপনাদেরকে দেবেন, এটা আপনাদের ভুল। বিশুদ্ধ পানীয় জল আদিবাসীদেরকে দেওয়া হচ্ছে না, এটা তো আদিবাসীদের সাংবিধানিক অধিকার। এবারে আমরা বিভিন্ন এসডিওর কাছে, বিডিওর কাছে, গ্রাম পঞ্চায়েতের কাছে, ডিএমের কাছে, পিওকাম ডিডাব্লিউ ডিপার্টমেন্টের কাছে যে সমস্ত দাবি সমূহ নিয়ে গেছিলাম, সেই দাবিগুলো বলছি। এই কারণেই বলছি কারণ অনেকের মনে হচ্ছে যে শুধুমাত্র ফেক এসটি সার্টিফিকেটের নাম নিয়ে তো আমরা যাইনি। ধরে নিন কোনো একটা এসডিওর কাছে গেছিলেন বা কোনো জেলার ডিএমের কাছে গেছিলেন, পিওকাম ডিডাব্লিউ অফিসারের কাছে গেছিলেন, অনেকে বলছেন যে আমাদের এই জেলাতে সেইভাবে ফেক এসটি সার্টিফিকেটের লিস্ট আমরা দিতে পারিনি। প্রথমেই যে বিষয়টা ছিল যে দুয়ারে সরকার প্রকল্প এবং আরও ইন জেনারেল প্রকল্প থেকে যে এসটি সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে, সেইগুলোর প্রপার ভেরিফিকেশনের মাধ্যমেই যেন এসটি সার্টিফিকেট মানে ইস্যু করা হয়। একেবারে চোখ কান বন্ধ করে, হরিল লুট করে যেন এসটি সার্টিফিকেট না দেওয়া হয়। এইটার অলরেডি বেশ কিছু এফেক্ট বা ইম্প্যাক্ট কিন্তু পড়েছে। আপনারা যদি রিভিজিট করেন তাহলে পরিষ্কারভাবে জানতে পারবেন এবং দেখতেও পাবেন আগে যেভাবে হরির লুট বা হরির বাতাসাভাবে লুট করা হচ্ছিল এসটি সার্টিফিকেট, এখন কিন্তু সেটা করা হচ্ছে না। এরই সঙ্গে সঙ্গে যে আমরা এটা বলেছিলাম যে বিভিন্ন ধরনের যে সন্দেহজনক এসটি সার্টিফিকেট মানে সন্দেহজনক আদিবাসীদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এদের ক্ষেত্রে যেন আর একটু যত্ন সহকারে প্রপার ইনভেস্টিগেশন আর ইনকোয়ারি করে যেন সার্টিফিকেট দেওয়া হয়। এরই সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম যে বিভিন্ন কলেজে এবং বিভিন্ন ইউনিভার্সিটি এবং মেডিকেলে এবং টিচার্স ট্রেনিং হোক বা নার্সিং হোক, প্যারামেডিক্যাল হোক, এইখানে যেন বিশেষ কলেজে যখন অ্যাডমিশন হচ্ছে, ওই অ্যাডমিশনের সময় যেন রিপ্রেজেন্টেটিভ আকারে আদিবাসীদের পক্ষ থেকে যেন কেউ থাকে। মাহালিদের পক্ষ থেকে 2 জন থাকলো, সাঁওতালদের পক্ষ থেকে 2 জন থাকলো, মুন্ডাদের পক্ষ থেকে 2 জন থাকলো। এইভাবে যতজন রেকমেন্ডেড থাকবে বা অ্যাডমিশন নিতে থাকবে, এই রিপ্রেজেন্টেটিভ আকারে যেন থাকে, যেন মানে মুখার্জি, বন্দ্যোপাধ্যায় বা মাহাতো এলে যেন বলা যায় যে এই মাহাতো, দাস বা মুখার্জি এরা সাঁওতাল নন। কারণ এই এসডিওরা যে হারে সার্টিফিকেট দিয়েছেন, ওনারা মানে মনে হচ্ছে না যে জানেন যে
এনারা এই আদিবাসীরা এসটি হতে পারে। তো এই বিষয়টাও বলা আছে এবং এরই সঙ্গে সঙ্গে যে জিনিসটা ছিল মেনটেনেন্স অফ অথেন্টিক ভেরিফিকেশন অ্যান্ড অথেন্টিকেশন অফ 100 পয়েন্ট রোস্টার, যারা বাঁকুড়া থেকে আমার কাছে খবর আছে যে একটাও রিভিজিট করেননি, এই বিষয়গুলো বলার দরকার আছে যে আমরা তো এতদিন আগে এসেছিলাম, এইগুলোর কি ঠিকঠাক মেনটেনেন্স হচ্ছে? 100 পয়েন্ট রোস্টার যে এইগুলো আমরা দাবিপত্রে দিয়ে গেছিলাম, এগুলো কি হচ্ছে? বা এই কম্পিটেন্ট রিপ্রেজেন্টেশনের কথা যে আমরা উল্লেখ করেছিলাম, সেইগুলো কি হচ্ছে? এরই সঙ্গে সঙ্গে e-filing of annual returns of appointment should furnish on online in web portal as soon as possible as it is mentioned in order number 1485 BCW/7P41/2018 dated on 31 মে 2019। তো 2019-এর 31শে মে অলরেডি হচ্ছে সরকার একটা অর্ডার পাস করেছে যে ওয়েবসাইটের মধ্যে যেন প্রত্যেকটা যতগুলো সরকারি দপ্তর আছে, কতগুলো এসসি কতগুলো এসটি মানে পোস্টে বর্তমানে কাজ করছে এবং কতগুলো পোস্ট ভ্যাকেন্ট আছে সেটা দেওয়ার, যখনই তারা সেটা পাবলিশ করবে তখনই তাদের উপর কিন্তু প্রেসার আসতে থাকবে। যাতে সেটা পাবলিশ না হয়, আমি একটা অন্য টাইপের কথা বলছি, ওই আমরা কতজন আদিবাসী আছি সেটার ভয়ে এখন কিন্তু জনগণনাই সেইভাবে হচ্ছেই না, সরকার পুরোপুরি চাইছেই না যে সেইভাবে জনগণনা হোক। এই ইস্যুটাও তাই, এই ইস্যুটা অলরেডি কিন্তু 31শে মে 2019 অলরেডি অর্ডার পাস হয়ে গেছে যেন ওয়েবসাইটের মধ্যে দেওয়া হয়, সেই রেসপেক্টিভ বা কনসার্ন ওয়েবসাইটের মধ্যে যেন দেওয়া হয় কতগুলো দপ্তর আছে এবং কতগুলো দপ্তরে কতগুলো পোস্ট আদিবাসীদের জন্য এসটিদের জন্য খালি আছে এবং কতজন বর্তমানে কাজ করছে, এই বিষয়টা দেওয়া হয়নি। তো এই বিষয়গুলো আরেকবার নক করার জন্য যাওয়ার প্রয়োজন আছে। একবার আপনারা গেলেন তারপরে যে রিভিজিট করছেন না, এটা মানে অ্যাসোসিয়েশনের স্ট্র্যাটেজিক্যালি এটা একটা অনেক বড় ফল্ট থেকে আছে। অমলবাবু বললেন যে আমাদের সদস্য সংখ্যা বাড়াতে হবে, তো অলরেডি 200টা এক্সিস্টিং অ্যাসোসিয়েশনের থাকা সত্ত্বেও এই অ্যাসোসিয়েশনে কেন আলাদা করে আসবে? এই অ্যাসোসিয়েশনের স্পেশালিটি কি? প্রত্যেকটা অ্যাসোসিয়েশনই বলছে তো আমরা কাজ করছি। আমরা যদি রিভিজিট যদি না করি, বারবার যদি না বলি, আমাদের সেইটা বলার মুখ নেই যে আমরা কাজ করছি। অবশ্যই বিভিন্ন পক্ষ থেকে বিভিন্নভাবে কাজ হচ্ছে। আমরা পিওকাম ডিডাব্লিউ ডিপার্টমেন্টের পরে আপনারা জানেন যে আমরা কালচারাল রিসার্চ ইনস্টিটিউটে গেলাম, আমরা ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে গেলাম, প্রত্যেকেই বলছেন যে আমাদের কাজ নয়। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমরা এবারে বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের আধিকারিকের কাছে যাব, মিনিস্ট্রির কাছে যাব, তারপরে আমরা এরপরে মুখ্যমন্ত্রীর কাছে যাব এবং তারপরে রাজ্যপালের কাছে যাব, রাষ্ট্রপতির কাছে যাব। এইটার বিহিত আমাদের চাই। এইভাবে কতদিন ধরে এইরকম মোহাম্মদ, হাসান, নুসরাত থেকে শুরু করে মাহাতো, মণ্ডল, দাস, ভৌমিক, মজুমদার, এরা কতদিন ধরে আসবে? তো এই বিষয়টা আছে। তো এই বিষয়গুলো প্রতিরোধের জন্য কিন্তু আমাদেরকে লড়াই হয়ে এগোনোর প্রয়োজন আছে এবং আমাদের আজকে গানের শুরুতে আমাদের একজন অত্যন্ত ছোট্ট সদস্যা আমাদের খুব সুন্দর গান করলেন কবিগুরুর ভাষায়, একলা চলো রে। যদি কেউ না আসে তো একলা চলো রে। আপনাদেরকে একলা চলার মানসিকতা নিয়ে লড়তে হবে। আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, বিরসা মুন্ডা ছিলেন, আমাদের সিধু ছিলেন, কানু ছিলেন, চাঁদ ভৈরব ছিলেন, আমাদের ফুলো ঝানু ছিলেন, আমরা সেই ফুলো ঝানুর বংশধর, আমরা সেই চাঁদ ভৈরবের বংশধর, আমরা সেই বিরসা মুন্ডার বংশধর। ওনারা যখন অন্যায়ের সাথে আপোষ করেননি, আমরা কেন অন্যায়ের সাথে আপোষ করবেন? ওনারা মৃত্যু অবধারিত জেনে লড়াই নেমেছিলেন। কামান এবং বন্দুকের এগেনস্টে তীর ধনুক টাঙিয়ে নিয়ে ওনারা লড়াই করেছিলেন। কিন্তু আমরা এখন একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে সবাই এগিয়ে চলতে চাইছি। এইরকম একটা অ্যাটিটিউড বা মানসিকতা আছে যে আমাদের তো ভাই হয়ে গেছে, এবারে যা হওয়ার হলো। এই একই কথা যদি সিধু, কানু, চাঁদ ভৈরব যদি ভাবতেন, যদি ফুলো ঝানুরা যদি ভাবতেন, আজ আমরা এই জায়গায় এরকম মানে জামা প্যান্ট পরে এইরকমভাবে থাকতে পারতাম না। আমাদের গলার মধ্যেও সেই কলসি ঝুলি দেওয়া হতো, তোমরা মাটিতেও থুতু ফেলতে পারবে না, সেই গলাতে কলসি ঝুলিয়ে আমাদেরকে ঘুরতে হতো। যখন কোনো মানে বিশেষ সম্প্রদায়ের কারো গ্রাম পেরিয়ে আসতে হতো, ওই চটি মাথায় করে আসতে হতো। আমরা এইখানে যারা আছি, আমরা এতজন, কেউ হচ্ছে স্কুলের শিক্ষক, কেউ উকিল, কেউ ডাক্তার, কেউ হচ্ছে প্রফেসর, বিভিন্ন সম্প্রদায়ের থেকে, কেউ ব্যাংকার, বিভিন্ন সম্প্রদায়ের থেকে কেউ নার্স,
ঠিক আছে, কেউ শিল্পী, এই যে আমরা আছি, এইগুলো হচ্ছে আমাদের যারা মনীষী, এই ভীমরাও আম্বেদকর থেকে শুরু করে এই যে মানে মনীষীদের নাম বললাম, এনাদের অবদান। এনাদের যদি সুযোগ্য উত্তরপুরুষ যদি আমরা হতে চাই, তাহলে আমাদের মানে উত্তরপুরুষের জন্য আমাদেরকে করতেই হবে, এই মানসিকতা নিয়ে আমাদেরকে এগোতে হবে। আর আমরা তো একলা চলো করতে করতে আমরা দেখুন হল ভর্তি লোক, এত দুর্যোগপূর্ণ ওয়েদারের মধ্যে এত লোক, চিন্তা করা যায় আপনি একা কোথায়, কিন্তু আমাদেরকে লড়তে হবে। কেউ করে দেবে, কোনো এনজিও এসে করে দেবে, কোনো জনপ্রতিনিধি করবে, কোনো সুপারম্যান আসবে, কোনো স্পাইডারম্যান ঝাঁপিয়ে পড়ে আদিবাসীদের উদ্ধার করবে, এটা হবে না। আপনারা এখানে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও এসেছেন, আপনাদেরকে স্যালুট। কবি শ্রীজাতর ভাষায় তফাৎ কবিতার একটা কিছু পংক্তি যদি আমরা উল্লেখ করি, আমি যদি এই মুহূর্তে যদি উল্লেখ করি, মানুষ হতেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়, আমরা মানুষ তোমরা মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। যারা আপনারা সেই শির দাঁড়ার জোর নিয়ে যারা এই ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে লড়াই করতে এসছেন, আপনাদের সেই মেরুদণ্ডের জোর আছে। আপনাদের সকলকে আমার অন্তরে শ্রদ্ধা, আপনাদেরকে প্রণাম। আর একবার যারা এখানের আয়োজককর্তা, এখানের আজকের অনুষ্ঠানের সভাগণকে আর একবার আডি সারাহ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সানাম কোগে ফুলসা।